যারা মাটির যারা সুন্দরী বনের যারা তোমার আমার আপন যারা তাদের কথাই মুক্তধারা মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। আজ 1 জুলাই, আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটি বিশেষ দিন। এই দিনে আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন একজন মহান মানুষ। তার সেই জন্মদিন উপলক্ষে গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হয় ডক্টরস ডে হিসেবে। এই মহান মানুষটি আমাদের সকলের মণিকোঠায় জায়গা করে আছে। তিনি একাধারে ডাক্তার এবং একাধারে রাজনৈতিকবিদ। সেই মানুষটি আর কেউ নয়, তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। নমস্কার, আমি আছি আজ আপনার সঙ্গে শ্রেয়া। আপনি শুনছেন মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। এখন শুনবেন শিল্পী সীমা গাঙ্গুলির কণ্ঠে গান। ইনি জনসংস্কৃতির নাট্য সংগঠনের একজন সক্রিয় মেম্বার। ভাবিবার নাহি কিছু ভবে, কেন মিছে ভেবে সারা হবে। ভাবিবার নাহি কিছু ভবে, কেন মিছে ভেবে সারা হবে। ভাবিবার নাহি কিছু ভবে, কেন মিছে ভেবে সারা হবে। ভাবিবার যিনি ভাবিছেন তিনি তার কাজে সদা মেতে রবে। ভাবিবার নাহি কিছু ভবে, কেন মিছে ভেবে সারা হবে। সংসার যার সে ভার লবে, সংসার যার সে ভার লবে। রাজার ছেলে তুমি কি ভয় তবে, ফল আশা ছেড়ে কাজ করো তেরে। তার রাঙা পায়ে সঁপে দাও সবে। ভাবিবার নাহি কিছু ভবে, কেন মিছে ভেবে সারা হবে। ভাবিবার নাহি কিছু ভবে। আমি তো মেঘ ঘুচিবে যবে, পূর্ণিমা শশী প্রকাশ পাবে। আমি তো মেঘ ঘুচিবে যবে, পূর্ণিমা শশী প্রকাশ পাবে। মন দেখা হলে পরে বলো ভালো করে, দেখা হলে পরে বলো ভালো করে। ললিতেরে তরাবে সে কবে। ভাবিবার নাহি কিছু ভবে, কেন মিছে ভেবে সারা হবে। ভাবিবার নাহি কিছু ভবে, কেন মিছে ভেবে সারা হবে। ভাবিবার যিনি ভাবিছেন তিনি তার কাজে সদা মেতে রবে। ভাবিবার নাহি কিছু ভবে,
কেন মিছে ভেবে সারা হবে, ভাবিবার নাহি কিছু ভবে। অর্থের অভাবে তিনি কলকাতায় অনেক রকম কাজ করেছিলেন। রোগীর বাড়িতে তিনি মেল নার্সের কাজ করতেন। সেই সময় 8 টাকার বিনিময়ে রোগীর বাড়িতে টানা 72 ঘন্টা ডিউটি করতে হতো। এছাড়া আবার তিনি কলকাতার রাস্তায় পার্ট টাইম ট্যাক্সি ড্রাইভার হিসেবে অনেক দিন কাজ করেছিলেন। ডাক্তারি পড়তে আসা এই ছাত্র মেডিকেল কলেজের MBBS পরীক্ষায় ফেল করলেন। এই তথ্যটি অনেকের হয়তো অজানা। আনন্দবাজার পত্রিকায় এই তথ্য পরিবেশন করেছিলেন স্বনামধন্য লেখক শঙ্কর। MBBS পরীক্ষায় ফেল করে ছাত্রটি বিন্দুমাত্র দমলেন না। ফেল করা এই ছাত্রটি পরবর্তীকালে মাত্র 1200 টাকা সম্বল করে লন্ডনে গিয়ে 2 বছর 3 মাসের মধ্যে মেডিসিন এবং সার্জারির চূড়ান্ত ডিগ্রি MRCP এবং FRCPS কমপ্লিট করে সসম্মানে দেশে ফিরে আসেন। বিদেশ ফেরত ডাক্তার হিসেবে কলকাতায় তার খ্যাতি ছড়িয়ে পড়ল এবং অচিরেই তিনি হয়ে উঠলেন ভারতবর্ষের এক কিংবদন্তি চিকিৎসক। এখন শুনবেন একটি গান, শিল্পী অন্নপূর্ণা মিস্ত্রির কণ্ঠে। আধিক ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়, শ্রান্ত ভালো
মুক্তধারা 89.6 FM। সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি, নতুন বছরের শপথ। চলুন সবাই মিলে অঙ্গীকার করি নতুন এক পৃথিবী গড়ি। প্লাস্টিক মুক্ত প্রকৃতিকে নতুন করে গড়ে তুলি। প্লাস্টিক আমাদের জীবনে কি কি ক্ষতি করে আজ নতুন বছরে স্মরণ করে দেবার প্রয়োজন আছে বলে মনে হয় না। কারণ প্লাস্টিকের ক্ষতিকর ভূমিকা সম্পর্কে জনসাধারণ যথেষ্ট ওয়াকিবহাল। জনসাধারণের বর্তমানে প্রয়োজন প্লাস্টিক মুক্ত করার জন্য পরস্পরকে সহযোগিতা করার। জেগে ঘুমোলে তাকে যেমন ওঠানো মুশকিল, তেমনি সমস্যাকে নিয়ে যে জনসাধারণ বাঁচতে ইচ্ছুক সেই সব জনসাধারণকে সমস্যা মুক্তহীন জীবন দেওয়ার ক্ষমতা মনে হয় স্বয়ং ভগবানেরও হাতে নেই। তাই সমস্যা নিয়ে বেঁচে না থেকে চলুন সমস্যা প্রতিকারের কাজে হাত লাগাই। প্লাস্টিক ব্যবহার আমরা যতদিন না কমাতে পারবো ততদিন আমাদের পক্ষে সমস্যার মূলে কুঠারাঘাত করা সম্ভব হবে না। আমাদের না বলা শিখতে হবে। প্রথমে প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে আমরা সকলে যদি প্লাস্টিক ব্যবহার করতে অস্বীকার করি তবেই প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়া সম্ভব। শুধু ছোট্ট একটি কথা নায়ের মধ্যে লুকিয়ে আছে প্লাস্টিক মুক্ত পৃথিবী। চলুন আজ সুন্দরবনবাসী সকলে মিলে অঙ্গীকার করি প্লাস্টিক আমরা ব্যবহার করব না এবং প্লাস্টিক প্যাকেট আমরা কখনো একে অপরের কাছে চাইব না। সুস্থ রাখুন প্রকৃতিকে। অতিরিক্ত প্লাস্টিক বর্জ্যের ভারে প্রকৃতি আজ মৃতপ্রায়। তাই সময় থাকতে জেগে না উঠলে বোধ করি প্রতিটি নাগরিকের প্রকৃতি মায়ের ওপর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনে অসমর্থই রয়ে যাবেন। তাই প্রকৃতির কোলে বড় হওয়া নাগরিক এবার সময় এসেছে প্রকৃতিকে যত্ন নেবার, প্রকৃতির দায়িত্ব মাথায় নেবার, এক কথায় প্রকৃতিকে প্লাস্টিক মুক্ত করার। 89.6 FM মুক্তধারা প্লাস্টিক মুক্ত করে সুন্দর করে তুলবে এই ধরা। সুন্দরবনের মন, সুন্দরবনের প্রেম, মুক্তধারা রেডিও FM। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। ডক্টর বিধানচন্দ্র রায় 65 বছর বয়সে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে যে অমানসিক পরিশ্রমের বোঝা বহন করেছিলেন তা এক কথায় অতুলনীয়। 1948 থেকে বাংলার ইতিহাসের কঠিন সময় তিনি রাইটার্সের লালবাড়িতে টানা 14.5 বছর কাজ করেছিলেন। তার সেক্রেটারি শরৎ চক্রবর্তী লিখেছেন, প্রথম 2 বছর তিনি ঘরে খেয়ে বনের মোষ তাড়িয়েছিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে জনগণের জন্য কাজ করতে গিয়ে তিনি নিজের বাড়ি বিক্রয় করলেন, নিজের জমি বিক্রি করলেন, শেয়ার বিক্রি করলেন। এমনকি শৈল শহর শিলংয়ে তার একটা সুদৃশ্য বাড়ি ছিল, সেই বাড়িটিও জনগণের স্বার্থে তিনি বিক্রয় করে দিয়েছিলেন। এইসব জাস্ট এখনকার সময় ভাবা যায় না। আরেকটি কথা এখানে বলা দরকার, মুখ্যমন্ত্রী হলেও তিনি কিন্তু বাড়িতে বিনা পয়সায় রোজ সকাল 7টায় নিয়ম করে রোগী দেখতেন। তার এই কাজে সহায়তা করার জন্য তিনি 2 জন ডাক্তারকে সম্পূর্ণ নিজের পয়সায় নিয়োগ করেছিলেন। এটাও জানা যায় যে ব্যক্তিগত স্টাফদের মাইনেটা নিজের থেকে দিতেন। আজকের দিনে এইরকম মানুষ আমাদের সমাজে সত্যিই বিরল। সীমাহীন প্রতিভা, মানুষের জন্য অনন্ত ভালোবাসা, এক বিস্ময়কর পরিশ্রমের ক্ষমতা নিয়ে ডক্টর বিধানচন্দ্র রায় অজস্র মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। এত কথা হচ্ছে আর একটা গান হবে না, তাই কখনো হয়? এখন শুনবেন শিল্পী দীপান্বিতা মুখার্জির কণ্ঠে গান। এলো
বসন্ত এলো ইবন আনতে, পাগল বসন্ত বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে, চঞ্চল তরুণ দুরন্ত এলো ইবন আনতে, পাগল বসন্ত এলো ইবন আনতে, পাগল বসন্ত। বাঁশিতে বাজায় সে বিধুর, পরজ বসন্তের সুর। বাঁশিতে বাজায় সে বিধুর, পরজ বসন্তের সুর। পাণ্ডু কপলে জাগে রং নব অনুরাগে, রাঙা হলো ধূসর দিগন্ত এলো ইবন আনতে, পাগল বসন্ত। কিশলয় পর্ণে অশান্ত ওরে তার অঞ্চল প্রান্ত, পলাশ কলিতে তার ফুল ধনু লঘু ভার, ফুলে ফুলে হাসে অফুরন্ত, ফুলে ফুলে হাসে অফুরন্ত। এলো মেলো দক্ষিণ মলয় রে, দক্ষিণ মলয় রে, এলো মেলো দক্ষিণ মলয় রে, প্রলাপ বকিছে বনময় রে, অকারণ মন মাঝে বিরহে বেণু বাজে, জেগে ওঠে বেদনা ঘুমন্ত এলো ইবন আনতে, পাগল বসন্ত বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে, চঞ্চল তরুণ দুরন্ত এলো ইবন আনতে, পাগল বসন্ত এলো ইবন আনতে, পাগল বসন্ত এলো ইবন আনতে, পাগল বসন্ত। আমরা পশ্চিমবঙ্গ রাজ্যটিতে আজ বসবাস করছি। সেই রাজ্যটির আধুনিকরণ হয়েছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে। চলুন একবার দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী থাকাকালীন আমাদের রাজ্যে ডক্টর বিধানচন্দ্র রায় কি কি কাজ করতে পেরেছিলেন। প্রথমে বলবো দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল তার হাতেই তৈরি। শিল্পায়ন নিয়ে আজকের যে রাজ্যের চাহিদা পরিসর বা অসীম সম্ভাবনার যে ক্ষেত্র তৈরি হয়েছে, তার বীজ কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল তৈরি করার মধ্য দিয়েই এই রাজ্যে স্থাপিত করে গিয়েছিলেন। দ্বিতীয় কাজটি ছিল খুব উল্লেখযোগ্য। কলকাতার থেকে যখন রেলের সদর দপ্তরগুলি অবলুপ্ত ঘটিয়ে ঘটিয়ে তা উত্তরপ্রদেশ বা বিহারে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল, তখন কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় তিনি নিজে লড়াই করে সেই স্থানান্তরিত বন্ধ করেন এবং উত্তর পূর্ব রেলের বড় অংশ পূর্ব রেলের অধীনে কলকাতার হাতে তিনি নিয়ে আসেন। তার সেই আন্দোলনের সুফল আজ আমরা সবাই মিলে ভোগ করছি। ডক্টর বিধানচন্দ্র রায় ফারাক্কায় ব্যারেজ তৈরি করতে সমর্থ হয়েছিলেন।
তার আমলে কলকাতার পরে হলদিয়ার দ্বিতীয় নদী বন্দর গড়ে উঠেছিল। দার্জিলিংয়ে রাজ্যের প্রথম পর্বত আরোহণ শিল্পকেন্দ্র প্রতিষ্ঠান তার অন্যতম সাফল্য। দুর্গাপুরের শিল্পগুলিকে কেন্দ্র করে উপনগরী নির্মাণ এবং তার সম্প্রসারণ ডক্টর বিধানচন্দ্র রায়ের অসাধারণ এক কৃতিত্ব। বলা বাহুল্য, দুর্গাপুর উপনগরীর মতো তিনি কল্যাণীর শিল্পগুলোকে ঘিরে কল্যাণী উপনগরী, কলকাতার পাশে শর্টলেক উপনগরী, অশোকনগর, এই সমস্ত উপনগরীগুলো ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদানে তৈরি হয়েছিল। উপনগরীগুলো ছিল বাস্তব অর্থে তার বিরল কৃতিত্বের দৃষ্টান্ত। আবার দেখুন, দিল্লিতে কাজ করতে গিয়ে বাংলার মানুষদের বিভিন্ন ধরনের অসুবিধা হতো, যেমন থাকা খাওয়া। সেই জন্য তিনি দিল্লিতে তৈরি করলেন বঙ্গভবন। মাগো ভুবন ভরাও তুমি নতুন সাজে, শরতেলে মাগো ভুবন ভরাও তুমি নতুন সাজে। অসরা সাজায় দিক দিগন্তে, অসরা সাজায় দিক দিগন্তে, মিতালি সুর যেন বাজে 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 বাজে, ভুবন ভরা তুমি নতুন সাজে। মা শরতেলে মা ভুবন ভরা তুমি নতুন সাজে। সবই স্নেহের বদনে, সুন্দর কর সবই স্নেহের বদনে, অনাহত নয় কেহ তোমার চরণে। মামা গামা পানি সারে গারে মাগা সানি সা, সুন্দর কর সবই স্নেহের বদনে, অনাহত নয় কেহ তোমার চরণে। আলোর ঝর্ণা ঢালো সবার আলোয়, তাই যেন গধূলি মুখ ঢাকে লাজে। শরতেলে মাগো ভুবন ভরাও নতুন সাজে। মা শরতেলে মাগো ভুবন ভরাও নতুন সাজে। বন্ধুর পথে তুমি বন্ধু রাখো, শত্রুর পথে পথে আলোয় থাকো। মামা গামা পানি সারে গারে মাগা সানি সা, বন্ধুর পথে তুমি বন্ধু রাখো, শত্রুর পথে পথে আলোয় থাকো। আলোর ঝর্ণা ঢালো সবার আলোয়, তাই যেন গধূলি মুখ ঢাকে লাজে। শরতেলে মাগো ভুবন ভরাও নতুন সাজে। অসরা সাজায় দিক দিগন্তে, অসরা সাজায়
দিগন্তে মিতালি সুর যেন বাজে 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 ভুবন ভরাও নতুন সাজে মা শরতে দেই মাগো ভুবন ভরাও নতুন সাজে মা শরতে দেই মাগো ভুবন ভরাও নতুন সাজে মা শরতে দেই মাগো ভুবন ভরাও নতুন সাজে। শুনলেন গান শিল্পী সুকান্ত মণ্ডলের কণ্ঠে। এই ডক্টর বিধানচন্দ্র রায় বাংলা সাহিত্য সিনেমার মস্ত উপকার করেছিলেন। বান্ধবী বেলা সেনের কথায় সত্যজিৎ রায়ের অসমাপ্ত ছবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী তিনি দেখেন এবং সরকারি নিয়মকানুনের তোয়াক্কা না করে ওই ছবিটির সরকারি প্রযোজনা করেছিলেন। তারপরে যা ঘটল সেই ইতিহাস আপনারা সকলেই জানেন। 1955 সালে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী বিশ্বজয় করেছিল এবং সত্যজিৎ রায় হয়ে উঠেছিলেন সারা পৃথিবীর বিস্মরণের চিত্র পরিচালকদের মধ্যে একজন। অমর হয়ে রইল পথের পাঁচালী, তার সাথে অমর হয়ে রইল ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান। কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে যাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে যাই দেখে অবাক বনে যাই। এর অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, এর অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে। কতই রঙ্গ দেখি দুনিয়া, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, আর মন্দ জনে সিংহাসনে চড়ে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, আর মন্দ জনে সিংহাসনে চড়ে। আর সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়েও কানা পড়ি নাই, ওরে হীরার খনির মজুর হয়েও কানা পড়ি নাই। ওরে ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়া। ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়া। আমি যেই দিকেতে যাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে যাই দেখে অবাক বনে যাই। এর অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, এর অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে। কতই রঙ্গ দেখি দুনিয়া ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়া, কতই রঙ্গ দেখি দুনিয়া, কতই রঙ্গ দেখি দুনিয়া। জলের যারা মাটির যারা সুন্দরী বনের যারা তোমার আমার আপন যারা তাদের কথায় মুক্ত ধারা
মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। কি রে, কাই যাওডু? কেরালা যাইডি রে। কার সঙ্গে যাওডু? আমার বন্ধুর কাকা শ্বশুরার সাথে। তার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিচ্ছি তো? না রে, ভালো করে খোঁজ খবর তো লইনি। কোথাও কাজে যাওয়ার আগে ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত। হ্যাঁ, আপনারা কাজে যাওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তবে কাজে যাবেন, না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। মা গো, আমি সেখানটায় খেলতে গিয়ে আমাকে সাপে কামড়াইছে। হাই হাই, কে কোনটি আছো? আইসো গো, আমার মেয়েছিটাকে সাপ কামড়াইছে। আমি এখন কি করবো গো? আরে ও বৌমা, আরে তাড়াতাড়ি চলো, রাম সিং ওঝার কাছে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চলো। আরে কমল কাকা, কি হয়েছে? তোমার নাতনিকে কোথায় নিয়ে যাচ্ছ? নাতনিকে সাপে কামড়িছে গো, রাম সিং ওঝার কাছে লিয়া যাইতি। আরে কাকা, এখন কি আর কেউ ওঝার কাছে নিয়ে যায়? হাসপাতালে নিয়ে চলো, আমি সঙ্গে যাচ্ছি। হ্যাঁ, সাপে কামড়ালে আর নয় ওঝার কাছে, এবার যাব হাসপাতালে। সুন্দরবনের মন, সুন্দরবনের প্রেম, মুক্তধারা রেডিও FM। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। এত অল্প পরিসরে ডক্টর বিধানচন্দ্র রায়ের কাজের কথা বলে কখনো শেষ করা যায় না। চিকিৎসক হিসেবে তিনি কেমন ছিলেন সেই সম্পর্কে আমাদের জানার আগ্রহ প্রবল। দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষ একটি বই লিখেছিলেন, একটি পেরেকের কাহিনী। এই বইটির কাহিনীর পরতে পরতে আছে চিকিৎসক বিধানচন্দ্র রায়ের কথা। শুনলে অবাক হবেন যে শুধু কলকাতায় নয়, কলকাতার বাইরে বার্মা থেকে বালুচিস্তান পর্যন্ত তার ডাক্তারির প্রবল দাপট ছিল, যার সঙ্গে একমাত্র তুলনা করা যায় স্যার নীলরতন সরকার মহাশয়কে। তার রোগীদের তালিকায় এমন কে না ছিলেন না? বিশ্বখ্যাত দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, মৌলানা আব্দুল কালাম আজাদ, জওহরলাল নেহেরু, তার কন্যা ইন্দিরা গান্ধী, এমনকি তার গুণগ্রাহীদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং ব্রিটেনের প্রাইম মিনিস্টার ক্লিমেন্ট এটলি। 1910 থেকে 1948 পর্যন্ত মহাত্মা গান্ধী 18 বার অনশন করেছিলেন এবং বহুবার অসুস্থ হয়েও পড়েছিলেন। সেই সময় ডক্টর বিধানচন্দ্র রায়কে তার পাশে উপস্থিত থাকতে হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার সামলানোর পাশাপাশি দিল্লিতে হয়ে উঠেছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একজন নির্ভরযোগ্য পারিবারিক চিকিৎসক। নেহেরু তাকে এমনই ভরসা করতেন যে কন্যা ইন্দিরা গান্ধীর অপারেশনের জন্য তিনি কলকাতাকে বেছে নিয়েছিলেন। প্রশাসক এবং চিকিৎসক হিসেবে ডক্টর বিধানচন্দ্র রায়ের অসামান্য প্রতিভার অধিকারী হলেও দেশবাসী যে তাকে সবসময় মাথায় করে রেখেছিলেন তা কিন্তু কখনো নয়, বরং তিনি অসহনীয় সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন। মুখ্যমন্ত্রী ও চিকিৎসক হিসেবে বিপুল সাফল্য অর্জন করলেও দেশবাসী ডক্টর বিধানচন্দ্র রায়কে যে অপমান করেছিলেন তা সত্যি ভাবা যায় না। যখন লাখ টাকার প্র্যাকটিস ছেড়ে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন, তখন হাওড়ায়, কলকাতায় দেওয়ালে দেওয়ালে কুৎসিত ভাষায় লেখা হয়েছিল, বাংলার নারী সাবধান, বাংলার মসনদে নলিনী বিধান। নলিনী ছিলেন বিধানচন্দ্র রায়ের নিকট বন্ধু। সেই সময় সরকারি ফিনান্সিয়াল মিনিস্টার নলিনী রঞ্জন সরকার। এই দুজনকে নিয়ে নানা রকম রটনা নিন্দুকরা চারিদিকে ছড়িয়ে দিয়েছিল। এই কথা রটিয়ে দেওয়া হয়েছিল যে ডক্টর বিধানচন্দ্র রায় বড় ডাক্তার হতে পারে, কিন্তু দুর্দান্তভাবে তিনি একজন মদ্যপ। এমনকি একথাও বলা হতো ইংরেজদের জেলে যেতে ভয় পেতেন।
পরবর্তীকালে আমরা দেখেছি মহাকালের গর্ভে হারিয়ে গেছেন সেই সব সমালোচকরা, কিন্তু আজও অমলিন হয়ে আছে ডক্টর বিধানচন্দ্র রায়ের অসামান্য কৃতিত্ব। ডক্টর বিধানচন্দ্র রায়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে নানা রকম গুজব উঠলেও তার প্রথম জীবনীকার কেপিএস কেপি তার সম্পর্কে ভাষায় বলেছেন যে তিনি কখনো ধূমপান করতেন না, মদ্যপান তো দূরের কথা, তিনি চিরকুমার ছিলেন, কিন্তু তার চরিত্রে কোনো দাগ ছিল না। চির অবিবাহিত অবাধ প্রতিম মানুষটি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন। দেশের সার্বিক উন্নয়নের জন্য 1961 সালের 4 ফেব্রুয়ারিতে ভারত সরকার তাকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা, চোখের দেখায় দেখি না তবু, চোখের দেখায় দেখি না তবু, একই খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন, জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন, পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে, বেলা শেষের সন্ধানে, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি?
মানে। ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল 1930 সালে। পার্টির কাজে তখন তিনি আহমেদাবাদ থেকে দিল্লি যাচ্ছিলেন। তখন তেমন কিছু হয়নি। তার দ্বিতীয় হার্ট অ্যাটাক হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালীন। এই দ্বিতীয় হার্ট অ্যাটাকের পর অমানসিক পরিশ্রম করা থেকে তিনি কিছুটা সরে আসেন, দৈনিক রুটিনের কিছুটা পরিবর্তন করেন। টানা রাইটাসে না কাটিয়ে দুপুরে ওয়েলিংটন স্ট্রিটে নিজের বাড়িতে তিনি চলে আসতেন। বাড়িতে খাওয়া দাওয়া করে 1 ঘন্টা বিশ্রাম করে তিনি আবার রাইটাসের কাজে ফিরে যেতেন। কিন্তু রুটিন পাল্টানোর পরেও শেষ রক্ষা হলো না। শুরু হলো অন্তিম পর্ব। 1962 সালের 24শে জুন ছিল রাইটাসের মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর বিধানচন্দ্র রায়ের শেষ দিন। সেদিন প্রচন্ড মাথার যন্ত্রণা নিয়ে তিনি রাইটাস ছেড়ে বাড়িতে চলে আসেন। পরের দিন বাড়িতে ডক্টর যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং শৈলেন সেনকে ডাকা হলো। তারা এলেন। তারা ঘোষণা করলেন ডক্টর বিধানচন্দ্র রায় ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। তুমি তো সে যাবে চলে, কিছু তো না রবে বাকি। তুমি তো সে যাবে চলে, আমার ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি সেই যাবে চলে। তুমি তো সেই যাবে চলে, তুমি পথিক আপন মনে এলে আমার কুসুম বনে, চরণ পাতে যাদাও দোলে, সেসব আমি দেব ঢাকি। তো সে যাবে চলে, তুমি তো সে যাবে চলে। বেলা যাবে আঁধার হবে, একা বসে হৃদয়ে ভরে আমার বেদন খানি আমি রেখে দেব মধুর করে। বিদায় বাঁশির করুণ রবে, সাঝের গগন মগন হবে, চোখের জলে দুঃখের শোভা নবীন করে দেব রাখি। তো সে যাবে চলে, তুমি তো সে যাবে চলে, কিছু তো না রবে বাকি। তুমি তো সে যাবে চলে। 30শে জুন ডক্টর বিধানচন্দ্র রায় তার প্রিয় বন্ধু ললিত মোহন বন্দ্যোপাধ্যায়কে কাছে ডেকে বললেন, আমি 30 বছর ধরে হৃদরোগের চিকিৎসা করে আসছি। আমার কতটা কি হয়েছে তা আমি জানি, ভালো করে বুঝতে পারছি।
কোনো ঔষধ আমাকে আর ভালো করতে পারবে না। 1 জুলাই তার জন্মদিনে 11:55 পৃথিবীর মায়া কাটিয়ে দিক শূন্য পুরীর দিকে যাত্রা করেন। ভগবান বুদ্ধ তার জন্মদিনেই সমাধি লাভ করেছিলেন। তাই অনেকে বিশ্বাস করেন মহৎ মানুষেরাই জন্মদিনেই পরলোক গমন করেন। তাই ডক্টর বিধানচন্দ্র রায়ের মৃত্যু সংবাদ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী বলেছিলেন, বিধানচন্দ্র পুণ্য আত্মা, তাই জন্মদিনেই তিনি চলে গেলেন। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে সারা দেশ জুড়ে 1 জুলাই পালিত হয় ডক্টর ডে হিসেবে, অর্থাৎ প্রিয় চিকিৎসক দিবস।
গান শিল্পী পারমিতা মুখার্জির কণ্ঠে। একটা কথা বলা বাহুল্য যে আমরা যার কাছে কখনো মিথ্যে বলি না, যাকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি, যে ব্যক্তি অন্তত খারাপ সময়ে মনে আশার সঞ্চার ঘটায়, যখন আমরা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে হাঁটতে শুরু করি, তখন আমাদের ভয়কে জয় করার জন্য যিনি পাশে এসে দাঁড়ায়, যার বলা কয়েকটা শব্দ আমাদের বেঁচে থাকার নতুন শক্তি যোগায়, তারা হলেন ডক্টর, অর্থাৎ চিকিৎসক। চিকিৎসকদের সাদা অ্যাপ্রনধারী সৈনিক বললেও ভুল বলা হয় না। ডাক্তারের উপর নির্ভরশীল কোটি কোটি প্রাণ। আমরা মাত্র কয়েক বছর আগেই কোভিড-19 থেকে বেরিয়ে এসেছি সেই চিকিৎসকদের হাত ধরেই। তারা নিজেদের জীবনে ঝুঁকি রেখে লক্ষ লক্ষ জীবন বাঁচাতে নিরলস কাজ করে গেছেন এবং এই ভাইরাসের সংস্পর্শে এসে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই দিনটিতে আমাদের কাছে তাদের জন্য শ্রদ্ধা জানানোর দারুণ সুযোগ। তাদের জন্য আজ পৃথিবীকে অনেকটা সুশ্রিত দেখাচ্ছে। আপনারা আমাদের দেশের প্রকৃত নায়ক। আপনাদের জন্যই আমরা আজ নিরাপদ বোধ করি। আপনারা সারা জীবন মানুষের ইচ্ছা পূরণেই ব্যস্ত থাকেন। শুধু 1 জুলাই নয়, প্রতিটি দিনই রইল আপনাদের জন্য আমাদের প্রাণ ভরা শ্রদ্ধা। আপনারা অসুস্থ মানুষের শক্তি ও ভরসা। আপনাদের জানাই স্যালুট। হ্যাপি ডক্টর ডে। এতক্ষণ শুনলেন আজকের কমিউনিটি রেডিও প্রোগ্রাম ডক্টর ডে। কেমন লাগলো আমাদের রেডিও প্রোগ্রাম? যদি ভালো লাগে আমাদের অনুষ্ঠান, তাহলে আপনার ভালো লাগা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এমনই বিভিন্ন স্বাদের বিচিত্র অনুষ্ঠানের সাক্ষী থাকতে আপনাকে শুনতে হবে মুক্তধারা 89.6 FM আর আমাদের ইউটিউব চ্যানেল মুক্তধারা MUKTADHARA 89.6 FM এ গিয়ে শুনতে পারেন আগের অনুষ্ঠানের ব্রডকাস্টগুলি। আর বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জলের যারা, মাটির যারা, সুন্দরী বনের যারা, তোমার আমার আপন যারা, তাদের কথাই মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি।